প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনার্স তৃতীয় বর্ষ অর্থাৎ 17-18 সেশনের ছাত্রদের আমার অনলাইন ভিত্তিক ক্লাসে সুস্বাগতম। তোমাদের সাথে পূর্বেও আমার ক্লাস হয়েছে, আমি তোমাদেরকে গান পড়িয়েছিলাম, আজও আমি তোমাদেরকে গান পড়াবো। আমাদের কোর্স নাম্বার 302। আর আমার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। আমি লোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসে কি কি পড়িয়েছিলাম একটু দেখো। আমি তোমাদেরকে গত ক্লাসে অতীন্দ্রিয় ভ্রান্তি পড়িয়েছিলাম। অতীন্দ্রিয় ভ্রান্তি কি? বোধশক্তি প্রকৃতিকে সৃষ্টি করে, অর্থাৎ কান্টের দার্শনিক কোপার্নিকীয় বিপ্লব। তারপর পড়িয়েছিলাম 3 নাম্বার অধিবিদ্যা সম্ভাব্যতা, পসিবিলিটি অফ মেটাফিজিক্স, বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা সম্ভব কিনা, মেটাফিজিক্স অ্যাজ সায়েন্স। 3টা আমাদের পড়ানো হয়ে গিয়েছিল। আজকে আমরা পড়ব অবভাস কি, অর্থাৎ হোয়াট ইজ অ্যাপিয়ারেন্স, সত্তা কি, হোয়াট ইজ রিয়েলিটি, এবং অবভাসের সত্তার মধ্যে পার্থক্য, অর্থাৎ ডিস্টিংশন বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি। তারপরে আমরা কান্টের বৌদ্ধিক প্রকার পড়ব। কান্টের বিচারবাদের ক্ষেত্রে প্রথম ক্লাসে তোমাদেরকে আমি বিচারবাদ পড়িয়েছিলাম। বিচারবাদের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বুদ্ধির বিষয়গুলো বোঝার জন্য, বুদ্ধির কার্যাবলীগুলোকে সঠিকভাবে বোঝার জন্য বৌদ্ধিক প্রকারগুলো জানা আমাদের জন্য খুব জরুরি। সেই জিনিসটা আমি তোমাদেরকে পড়াবো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আমার আগের ক্লাসগুলো দেখেছো এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস শুরু করছি। তোমরা কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও, আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আজকের আমাদের প্রথম টপিকটাই হলো অবভাস কি। আমরা অবভাস আমরা যখন কান্টের তোমার যে টেক্সট ক্রিটিক অফ পিউরিজম, অর্থাৎ শুদ্ধ প্রজ্ঞার বিচার গ্রন্থটি যখন আমরা পড়তে গিয়েছি, তখন আমরা সেখানে বিচারবাদ জিনিস জ্ঞানতত্ত্ব পড়তে গিয়ে আমরা দেখেছি তিনি বুদ্ধি এবং অভিজ্ঞতার মাধ্যমে তার বিচারবাদের সমন্বয় করেছেন, তার জ্ঞানতত্ত্বের সমন্বয় করেছেন। সেখানে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল একটি হলো অবভাস এবং সত্তা। যা কিছু ইন্দ্রিয়ের কাছে প্রতীয়মান হয়, উপস্থিত হয়, প্রত্যক্ষিত হয়, তাই হচ্ছে অবভাস। অর্থাৎ অভিজ্ঞতায় আমরা যা কিছু দেখে থাকি, অভিজ্ঞতায় আমরা যা কিছু পাই, সেটাই হলো অবভাস। আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যে জিনিসটা আমরা পাই সেটা হলো আমাদের উপাদান, আর বুদ্ধির মাধ্যমে আমরা পাই আকার। অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে যে জিনিসটা আমরা প্রত্যক্ষিত হচ্ছে আমাদের সামনে, আমাদের কাছে, সেটাই হলো অবভাস, অর্থাৎ অ্যাপিয়ারেন্স। আর যেটা রিয়েলিটি, সত্তা, সেটা পরে আসছে। কারণ তার ক্রিটিক অফ পিউরিজমের প্রথমেই আমরা দেখেছি যে আমাদের সব জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে শুরু হয় বলে তিনি মন্তব্য করেছেন। যা কিছু ইন্দ্রিয়ের কাছে প্রতীয়মান হয়, উপস্থিত হয়, প্রত্যক্ষিত হয়, তাই হচ্ছে অবভাস। অবভাসের প্রতিশব্দ হিসাবে তিনি ফেনোমেনা শব্দটি ব্যবহার করেছেন। ফেনোমেনা, ইংরেজি ফেনোমেনা শব্দটি ব্যবহার করেছেন। অবভাস কথাটির ইংরেজি শব্দ হলো অ্যাপিয়ারেন্স। আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, এটা হলো অ্যাপিয়ারেন্স। অবভাস মানে হলো অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমার কাছে যা কিছু অ্যাপিয়ার হয়। অবভাসের বাংলা, অবভাসের বাংলায় আমরা তাকে বলবো অ্যাপিয়ারেন্স। শিক্ষার্থীরা, অবভাসের প্রতিশব্দ হিসাবে কান্ট ফেনোমেনা শব্দটি ব্যবহার করেছেন। এই যে আর অ্যাপিয়ারেন্সের মাধ্যমে, অ্যাপিয়ারেন্স মানে কি? যা কিছু অ্যাপিয়ার হয়, অর্থাৎ যা কিছু প্রত্যক্ষিত হয়। কান্ট এই সাধারণ অর্থে অবভাস শব্দটিকে ব্যবহার করেছেন এবং অবভাসিক জ্ঞানের বিষয় বলে তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে অবভাসের ক্ষেত্রে তিনি কি শব্দটা ব্যবহার করেছেন? ফেনোমেনা। Appearance is philosophy what seems to be. The concept usually implies an opposition between the
perception of a thing and its object reality. The noun appearance with the phrase things as they appear, যা কিছু appear হয় অর্থাৎ যা কিছু প্রত্যক্ষিত হয়, যা কিছু আমাদের সামনে প্রতিভাত হয়, যা কিছু আমরা দেখতে পাই আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে. For this phrase indicates that Kant is thinking of a thing of a particular or logical subject though. অর্থাৎ যা কিছু ইন্দ্রিয়ের কাছে প্রতীয়মান হবে, উপস্থিত হবে, তাই হলো অবভাস. ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ অবভাস মানে কি? অবভাসের প্রতিশব্দ হিসাবে তিনি কি ব্যবহার করেছেন? ফেনোমেনা শব্দটি ব্যবহার করেছেন. এখন আমাদের এই যে প্রশ্ন যে অবভাস কি, সত্তা কি, অবভাস সত্তার মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো আসছে, তোমরা ভেঙে ভেঙে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে. আর তোমরা জানো তোমাদের মার্ক সম্পর্কে যে আমাদের একটা প্রশ্নের 20 মার্ক করে, তো সেভাবে আমাদেরকে যখন সংজ্ঞা বা প্রশ্ন উত্তর লিখতে হবে আমাদেরকে অবশ্যই ডিটেলে সব কিছু দিতে হবে. আমি তোমাদেরকে যে ইংরেজি কোটেশন দিয়েছি, বাংলা সংজ্ঞা দিয়েছি, সব কিছু তোমরা আমি যেভাবে ডিটেলস দিয়েছি ঠিক সেভাবে তোমরা পরীক্ষার খাতায় দেওয়ার চেষ্টা করবে. শিক্ষার্থীরা, অবভাসের পরেই আসছে রিয়েলিটি অর্থাৎ সত্তা. কান্টের মতে সত্তা হলো স্বরূপত বস্তু, যা কিছু প্রত্যক্ষিত হয় না. অবভাসের বিপরীতে একে নোমেনা নাম দিয়েছেন. তিনি অবভাস সম্পর্কে বলেছিলেন অবভাসের প্রতিশব্দ হিসাবে তিনি ফেনোমেনা বলেছেন, আর সত্তা সম্পর্কে তিনি বলেছেন সত্তা হলো নোমেনা. শাব্দিক অর্থে নোমেনা কথাটির অর্থ চিন্তনের বস্তু অর্থাৎ অবজেক্ট অফ আন্ডারস্ট্যান্ডিং রূপে অভিহিত করেছেন, কিন্তু নোমেনাকে চিন্তনের বস্তু রূপে কল্পনা করা সঙ্গত নয়. কারণ তার ক্রিটিক অফ পিউরিজম গ্রন্থের 2য় সংস্করণে স্বরূপত বস্তু অর্থাৎ নোমেনাকে তিনি সদর্থক এবং নর্থক অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুটি অর্থে বিভক্ত করেছেন. দেখো, নর্থক ভাবে এটা হলো তাই যা ইন্দ্রিয় অনুভবে প্রদত্ত নয়, অর্থাৎ নর্থক নেগেটিভ ভাবে এটা ইন্দ্রিয়ের কাছে প্রতিভাত হয় না, আর সদর্থক অর্থে এটি হলো বুদ্ধিগত অনুভবের বিষয়. কান্টের ভাষায় এমন অনুভবের বিষয় যে অনুভব আমাদের হয় না. কাম ফ্রম আইডিয়ালিজম দ্য আইডিয়া দ্যাট রিয়েলিটি ইজ পিওরলি মেন্টাল, অর্থাৎ সত্তা হলো কান্টের মতে স্বরূপত বস্তু. কান্টস ফেমাস স্টেটমেন্ট অফ দিস ডিউটি act only according to that the idea that the mind plays an active role in structuring reality is so familiar to us. অর্থাৎ আমরা অবভাসকে বলেছি ফেনোমেনা এবং সত্তা হলো নোমেনা. আচ্ছা, তোমাদেরকে আমি এখানে ফেনোমেনা এবং নোমেনা বিষয়টি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও. অবভাস সম্পর্কে তিনি বলেছেন আর সত্তা সম্পর্কে অর্থাৎ রিয়েলিটি, সত্তাকে তিনি বলেছেন নোমেনা. এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে, ফেনোমেনা এবং নোমেনা এই দুইটা জিনিস তোমরা খেয়াল করবে, তাহলে তোমাদের বিষয়টা সম্পর্কে একটু ধারণাটা ক্লিয়ার হবে. অবভাসের ইংরেজি আমরা বলেছি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ যা অ্যাপিয়ার করে, আর সত্তা হলো রিয়েলিটি মানে যা হলো স্বরূপত বস্তু. এখন শিক্ষার্থীরা, আমরা অবভাস এবং সত্তার মধ্যে পার্থক্য কি বুঝবো, যে আসলে সত্তা কি, অবভাস কি. সোজা কথায় আমাদের অভিজ্ঞতায় যা কিছু প্রতিভাত হচ্ছে সেটা হলো অবভাস, আর আমাদের সত্তায় যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি না, আমাদের ইন্দ্রিয়ের কাছে যেটা প্রতিভাত হচ্ছে না, সেটা হলো সত্তা. এখন তিনি তার ক্রিটিক অফ পিউরিজমের 2য় সংস্করণে তিনি কিন্তু সত্তাকে 2 ভাগে ভাগ করেছিলেন, যে সদর্থক নর্থক. সদর্থক মানে যা কিছু আমার ইন্দ্রিয়ের কাছে প্রতিভাত হচ্ছে, আবার নর্থক অর্থ বলেছেন যা কিছু আমার ইন্দ্রিয়ের কাছে প্রতিভাত হচ্ছে না, সেখানে তিনি আবার সত্তাকে বিভক্ত করেছিলেন. তো যাই হোক, এখন আমরা সত্তা এবং অবভাসের মধ্যে পার্থক্যটা দেখে নিই. তোমরা প্রথমেই অবভাস
কে আমরা কোথায় পেয়েছি? আমরা আমাদের আমরা অভিজ্ঞতায় পেয়েছি। এটা হলো প্রত্যক্ষণের বিষয় এবং অভিজ্ঞতা লব্ধ একটি বিষয়। আর সত্তা হলো অভিজ্ঞতা লব্ধ নয়, সত্তাকে আমরা অভিজ্ঞতায় পাই না। সত্তা আমাদের চিন্তনের বস্তু, চিন্তায় আমরা সত্তাকে পাই, অর্থাৎ রিয়েলিটি। অবভাস মানে অ্যাপিয়ারেন্স, সত্তা হলো রিয়েলিটি। এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, অর্থাৎ যেটা অভিজ্ঞতা লব্ধ সেটা হলো অবভাস, আর যা অভিজ্ঞতা লব্ধ নয় সেটা হলো সত্তা। তারপরে অবভাস হলো আমাদের জ্ঞানের বিষয়। আমরা জ্ঞানের মাধ্যমে অবভাসকে পেয়ে থাকি। জ্ঞানকে আমরা যেভাবে হয়তো অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান পেয়ে থাকি। অবভাস হলো জ্ঞানের বিষয়, আর সত্তা হলো আমাদের জ্ঞানের বিষয় নয়, আমাদের বুদ্ধির মাধ্যমে সত্তা সম্পর্কিত বিষয়গুলো আমরা জেনে থাকি। আর তাহলে আমরা প্রথমে আমরা পার্থক্য মনে রাখার জন্য কিছু তোমাদেরকে আমি 11টা পার্থক্য দিয়েছি। তোমরা পার্থক্যগুলো মনে রাখার জন্য পয়েন্ট আউট করে নিবে, যেমন অভিজ্ঞতা, তারপর হলো জ্ঞানের বিষয়। যদি পয়েন্টগুলো মনে থাকে তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে, পয়েন্ট আকারে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তারপরে অবভাস হলো যেটা অ্যাপিয়ারেন্স, যেটা হলো প্রত্যক্ষণের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যক্ষণের ক্ষেত্রে আমরা অবভাসকে পাই, অর্থাৎ যা কিছু প্রত্যক্ষিত হয়, যা কিছু আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে ইন্দ্রিয়ের কাছে ধরা দেয়, সেটাই হলো অ্যাপিয়ারেন্স, অর্থাৎ প্রত্যক্ষণের বিষয় হলো অবভাস। আর সত্তা প্রত্যক্ষণের বিষয় নয়, অর্থাৎ বুদ্ধির মাধ্যমে আমরা সত্তা সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে জেনে থাকি। আর অবভাস হলো সত্তার কার্য, আর সত্তা হলো অবভাসের কারণ। তারপরে অবভাস পরিবর্তনশীল। এই জগতে আমরা যা কিছু দেখে থাকি, আমাদের জগতে আমাদের চোখের সামনে যা কিছু ঘটনা ঘটে, প্রতিনিয়ত কিন্তু পরিবর্তনশীল। আর সত্তা পরিবর্তনশীল নয়। সত্তা সম্পর্কিত বিষয়গুলি, যেগুলো অধিবিদ্যার বিষয়গুলি, বা আমরা সত্তা সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে যা কিছু জেনে থাকি, এগুলো সম্পর্কে আমাদের সেই আদিকাল থেকে ঈশ্বর সম্পর্কে আমাদের যে ধারণা, বা পরম সত্তা সম্পর্কে যে ধারণা, বা অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে যে ধারণা, সমস্ত কিছু কিন্তু কোনো কিছুই কিন্তু পরিবর্তনশীল হয়নি, পরিবর্তন হয়নি। তার মানে কি? অবভাস পরিবর্তনশীল আর সত্তা পরিবর্তনশীল নয়। তারপরে দেখো 6 নম্বরে আমরা বলেছি যে ধ্বংসযোগ্য, অর্থাৎ অবভাস হলো ধ্বংস, সেটা বিনাশ হয়ে যায়, এটা বিনাশযোগ্য, কিন্তু সত্তা বিনাশযোগ্য নয়। তারপরে 7 নাম্বার সুনির্দিষ্ট জ্ঞান পাওয়া যায়। আমরা যখন চোখের সামনে কোনো কিছু দেখি, বা আমরা যখন কোনো কিছু সম্পর্কে ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছুকে যখন আমরা প্রত্যক্ষণ করি, তখন আমরা কি করি? আমরা সুনির্দিষ্ট একটা জ্ঞান পেয়ে থাকি। আমরা সার্বজনীন জ্ঞান পাই, নতুন জ্ঞান পাই। তোমরা সেই কান্টের, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে পড়িয়েছিলাম পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ। যে সংশ্লেষণাত্মক অবধারণে কি হয়েছিল, যে আমরা উদ্দেশ্য বিদেহ, আমরা যখন একটি যুক্তিবাক্য বলি, উদ্দেশ্য বিদেহ, উদ্দেশ্য সম্পর্কে নতুন জ্ঞানের সন্ধান দেয়। তো এই যে বিষয়গুলো, যে আমরা সুনির্দিষ্ট, সুনিশ্চিত, সার্বজনীন এবং নতুন জ্ঞান পাই আমরা অবভাসের মাধ্যমে, কিন্তু সত্তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো জ্ঞান পাওয়া যায় না, যেহেতু এগুলো সংশ্লেষণাত্মক নয় এবং এগুলো সর্বজনীন নয়। এগুলো কোনো তোমার বিজ্ঞান, কোনো প্রমাণযোগ্য নয়। বিজ্ঞান কিন্তু সত্তা সম্পর্কিত বিষয়গুলিকে বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। আমরা আমাদের মানসিক প্রবণতার আলোকে, মানসিক প্রবণতার মাধ্যমে সত্তা সম্পর্কিত জ্ঞানগুলোকে গ্রহণ করে থাকি। তারপরে সুনিশ্চিত জ্ঞান। আমরা কি করি? আমরা অবভাসের মাধ্যমে সুনিশ্চিত জ্ঞান লাভ করে থাকি, যেহেতু আমাদের জ্ঞানটি পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণের মাধ্যমে আমরা অবভাস সম্পর্কিত জ্ঞান, মানে আমাদের চোখের সামনে যে জ্ঞানগুলো হয় পেয়ে থাকি, সেজন্য এগুলো সুনিশ্চিত, কিন্তু সত্তা সম্পর্কিত জ্ঞান সুনিশ্চিত নয়। আর অবভাস কিন্তু স্বাধীনভাবে অস্তিত্বশীল নয়।
এটা তোমার স্বাধীন, এখানে এর মধ্যে কোনো স্বাধীনতা থাকে না, কিন্তু সত্তা স্বাধীন। ঈশ্বর সম্পর্কিত জ্ঞান বলো বা তোমার তোমার পরম সত্তা সম্পর্কিত জ্ঞান বা তোমার পরকাল অতীন্দ্রিয় জগৎ সম্পর্কিত জ্ঞান, এগুলো স্বাধীনভাবে অস্তিত্বশীল। মানুষ এগুলোর উপর কোনোভাবেই মানে হস্তক্ষেপ করতে পারে না। তারপরে আমরা বলি যে অবভাস সম্পর্কিত জ্ঞান হলো ছায়া স্বরূপ। ছায়ার মাধ্যমে আমরা জিনিসগুলোকে দেখতে পাই এবং এগুলোর ছায়া আমরা পাই। আর সত্তা সম্পর্কিত জ্ঞান হলো কায়া স্বরূপ। এটা আমরা দেখতে পাই না, আমরা ধারণা করি যে ঈশ্বর আছেন। সত্তা সম্পর্কিত জ্ঞানটা সম্পূর্ণভাবেই হলো ধারণার উপর নির্ভরশীল। তোমরা জানো, তোমরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা প্লেটো পড়ে আসছো, তোমরা জানো যে প্লেটো তো বলেছিলেন যে এই জগৎটাকেই তিনি ধারণার জগৎ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই জগৎটাই হলো ধারণার জগৎ। এই জগৎটাকেই তিনি বলেছেন যে ধারণার জগৎ, এবং আসল জগৎ সম্পর্কে আমরা কিছুই জানি না। আসল জগৎ অর্থাৎ রিয়েল জগতের ছায়া হলো এই জগৎ। তো যাই হোক, প্লেটোর সেই ভাববাদটা আর কান্টের সেটা অন্য বিষয়। তো শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো অবভাস সত্তার এবং মধ্যে পার্থক্য। এই জিনিসটা কিন্তু জ্ঞানতত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়ে এসেছিলাম অতীন্দ্রিয় ভ্রান্তি বোধ শক্তি জগৎকে সৃষ্টি করে, সেটাও তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। আর অবভাস শব্দটাকে আমি আলাদা করে তোমাদেরকে পড়ালাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ইনবক্সে করবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি ক্লাসেও তোমাদেরকে কিছু কিছু হয়তো আলোচনা করেছি, অনেকেই হয়তো ক্লাসে উপস্থিত ছিলে, আর যারা উপস্থিত ছিলে না তারা তো আজকে ক্লাসটা যদি তোমরা আশা করি তোমরা করবে এবং তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, কান্ট তার ক্রিটিক অফ পিউরিজম গ্রন্থের তোমার বিচারবাদী তত্ত্ব আলোচনা করতে গেলে তখন তিনি কি করেছিলেন, বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমন্বয় করতে যেয়ে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন এবং অভিজ্ঞতাবাদের সংজ্ঞা দিয়েছেন। এবং বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে তিনি কি করেছেন, তিনি তার বিচারবাদী তত্ত্বটি প্রয়োগ করেছেন। সেখানে তিনি বুদ্ধিকে আলাদাভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং অভিজ্ঞতাকে আলাদাভাবে ব্যাখ্যা দিয়েছেন। বুদ্ধির কার্যাবলীকে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কতগুলো বৌদ্ধিক প্রকার আলোচনা করেছেন, যে এই বৌদ্ধিক প্রকারের আলোকে যে বুদ্ধিগুলো কাজ করে। আর যে জিনিসটা তোমাদেরকে আমি আবার রিপিট করছি, যে বোধ শক্তি জগৎকে সৃষ্টি করে, কান্টের একটি বিখ্যাত উক্তি যে কেন বোধ শক্তি জগৎকে সৃষ্টি করে, কেন কান্টের মতবাদকে কোপার্নিকাস বিপ্লবের সাথে তুলনা করা হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো। আমি তোমাদেরকে আরেকবার একটু মনে করে দিতে চাই যে কান্টের আগে মনে করা হতো যে বিষয় বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, আর কান্ট এসে ঊনবিংশ শতাব্দীতে দর্শনের জগতে একটি আলোড়ন সৃষ্টি করলেন। তিনি বললেন যে বিষয় বুদ্ধিকে নয়, বরং বুদ্ধি বিষয়কে নিয়ন্ত্রণ করে। এর জন্য কান্টের দর্শনকে কোপার্নিকাস বিপ্লবের সাথে তুলনা করা হয়। কোপার্নিকাস বিপ্লব সম্পর্কে আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছি, আজ কিছুই বলবো না। তবে তার মানে কি, কান্ট বুদ্ধিকে কতটা গুরুত্ব দিয়েছেন, বুদ্ধির এই বিষয়গুলোকে তিনি 12টি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন, যেগুলোকে বলা হয় ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং। কান্টের এই বৌদ্ধিক বিষয়গুলোকে বলা হয় থিঙ্কিং ক্যাপ। তোমরা একটু খেয়াল করো, কান্টস থিঙ্কিং ক্যাপ। দেখো কেমন লাগছে ক্যাপটা দেখতে। ছবিটা কি আঁকা যাবে? সহজ আছে। কান্টের মাথায় দেখো, আমাদের মাথায় কতগুলো বিষয় থাকে দেখো। আচ্ছা, তোমরা একটু দেখো কান্টের স্পেস টাইম, তার মানে আমি তোমাদেরকে এখানে কলম দিয়ে এই যে স্পেস টাইম, দেশকাল। আচ্ছা, এখানে প্রথমে তিনি করেছেন কি, বৌদ্ধিক ক্যাটাগরিকে মানে তার ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, এটাকে তিনি 4 ভাগে ভাগ করেছেন: কোয়ান্টিটি, কোয়ালিটি, রিলেশন এবং মডালিটি। ঠিক আছে, আমি তোমাদেরকে ছক এঁকে দিব, বাংলায় আবার লিখে দিব তোমাদেরকে। জাস্ট দেখো, কোয়ান্টিটি, কোয়ালিটি, রিলেশন এবং মডালিটি। প্রথমে তিনি 4টি ভাগে ভাগ করেছেন। 4টি ভাগে, এই 4টি ভাগকে তিনি আবার 3 ভাগে ভাগ করেছেন। তার মানে কি, 3 4 12। তার মানে কি, বৌদ্ধিক প্রকারকে তিনি মোট
12টি ভাগে ভাগ করেছেন। কোয়ান্টিটিকে তিনি কি ভাগে ভাগ করেছেন দেখো, ইউনিটি, প্লুরালিটি, দেখো এই যে কোয়ান্টিটিকে তিনি ভাগ করেছেন ইউনিটি, প্লুরালিটি, টোটালিটি। আমরা তিনটা পেয়েছি। তারপর হলো কোয়ালিটি, কোয়ালিটিকে আবার তিনি 3 ভাগে ভাগ করেছেন, রিয়েলিটি, নেগেশন, লিমিটেশন। আমরা আগে 3টা পেয়েছি, এখন 3টা পেয়েছি, মোট 6টা পেয়ে গেলাম। তারপরে রিলেশনকে আমরা সাবস্টেন্স, কজালিটি অ্যান্ড ইন্টারেকশন, আমরা 9টা পেয়েছি। তারপর মডালিটি হলো পসিবিলিটি, এক্সিস্টেন্স অ্যান্ড নেসেসিটি। ঠিক আছে, আমরা 12টি বৌদ্ধিক প্রকার পেয়ে গেলাম, অর্থাৎ ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং। কান্ট বৌদ্ধিক প্রকারকে 12 ভাগে ভাগ করছেন, বৌদ্ধিক প্রকারকে তিনি 12টি ভাগে ভাগ করেছেন, যে আমরা বিষয় বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি, আমরা বাইরের যে উপাদানগুলো, এলোমেলো বিষয়গুলো আমাদের ভিতরে আসে, আমার মস্তিষ্কে যখন আসার পরে কি হয়, এই বিষয়টা, এই 12টি বিষয় মোটামুটি বিষয়টাকে একটা ধারণা দেয়, বিষয় সম্পর্কে আমাদের ধারণা হয়। তার মানে হলো বুদ্ধি বিষয়কে নিয়ন্ত্রণ করছে। বুদ্ধি বলে দিচ্ছে যে আমার হাতে এটা মার্কার, কলম। বুদ্ধি বলে দিচ্ছে এটা হোয়াইট বোর্ড। বুদ্ধি বলে দিচ্ছে এটা টেলিভিশন, প্রজেক্টর। বুদ্ধি বলে দিচ্ছে ইলেকট্রিসিটি। বুদ্ধি সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। বুদ্ধি আমার জগৎটাকে, সমগ্র জগৎটাকে কি করছে, বুদ্ধি নিয়ন্ত্রণ করছে। আমি তোমাদেরকে ছক আকারে বিষয়টি লিখে দিচ্ছি, অবশ্যই ছকটা তোমরা খাতায় তুলে নিবে এবং একদম মুখস্থ করে ফেলবে। তোমরা আশা করি এই কান্টের থিঙ্কিং ক্যাপটা তোমাদের বুঝতে পেরেছো। তোমরা একটু ভালো করে খেয়াল করো। চলো আমরা এখন ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিংটা একটু কিভাবে, ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং। তিনি কি করেছেন, প্রথমে তিনি বৌদ্ধিক প্রকারের তালিকা, আমি তোমাদেরকে বাংলায় লিখে দিচ্ছি, বৌদ্ধিক প্রকারের তালিকা, বৌদ্ধিক প্রকারের তালিকা। আচ্ছা, বৌদ্ধিক প্রকারের তালিকাকে প্রথমে তিনি 4টি ভাগে ভাগ করেছিলেন। তোমরা সেই থিঙ্কিং ক্যাপে দেখে এসছো না, 4টি ভাগে ভাগ করেছিলেন, থিঙ্কিং ক্যাপে তোমরা দেখে এসছো। প্রথমেই হলো 1 নাম্বার হলো পরিমাণ। বাংলার সাথে তোমরা ক্যাপটা মিলিয়ে নিবে, পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি। আমি এখন ওখানে যাচ্ছি না, তোমরা 2 নাম্বার হলো গুণ, কোয়ালিটি। তারপর 3 হলো সম্বন্ধ। আচ্ছা সরি, আমি 5টা 1 2 ও 3টা এখানে হবে। 3 হলো সম্বন্ধ। তারপর 4 নম্বরে হলো সম্ভাবনা। ঠিক আছে, বৌদ্ধিক প্রকারের তালিকাকে আমরা প্রথমে 4 ভাগে ভাগ করলাম, পরিমাণ, গুণ, সম্বন্ধ, সম্ভাবনা। তারপরে আমরা পরিমাণকে আমরা 3 ভাগে ভাগ করব। তারপর গুণকে আমরা 3 ভাগে ভাগ করব। তারপর আমরা সম্বন্ধ, রিলেশনকে 3 ভাগে ভাগ করব। তারপর সম্ভাবনাকে আমরা 3 ভাগে ভাগ করব। পরিমাণকে যখন আমরা ভাগ করব, তোমরা একটু বোর্ডটা নিচে হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। 1 নম্বরে আমাদের আসবে সমগ্রত্ব। 1 নম্বর পরিমাণকে যখন আমরা ভাগ করছি, 1 নম্বরে আসছে সমগ্রত্ব। তারপরে 2 নম্বরে আসছে বহুত্ব। তারপরে 3 নম্বরে আসছে একত্ব। সমগ্রত্ব, বহুত্ব, একত্ব। পরিমাণকে আমরা 3 ভাগে ভাগ করলাম। তারপরে হলো গুণকেও আমরা
3 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার হলো সত্তা, 2 নাম্বার হলো অসত্তা এবং 3 নাম্বার হলো সীমাবদ্ধতা অর্থাৎ লিমিটেশন। তোমরা থিঙ্কিং ক্যাপটা যখন পড়বে ইংরেজিটার সাথে বাংলা মিলিয়ে নিবে, দেখবে যে তোমাদের আর কোনো আচ্ছা, আমি একটা কাজ করি, তোমাদেরকে 12টা আকারে আমি তোমাকে 1 2 3 এখানে আমি তোমাদেরকে 12টা 3 দিয়েছি, তো এটা 4 দিই, 4 5 6 এভাবে দিলাম, তাহলে তোমাদের 12টা মিলতে সুবিধা হবে। আর এখানে আমি একটাতে এভাবে দিই, রোমান 1 2 3 and 4 তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমাদের 6টা হয়ে গেল। এখন আমাদের 7 নাম্বার, 7 নাম্বারটা হলো দ্রব্য ও ধর্ম, 8 নাম্বার কার্য ও কারণ, 9 নাম্বার ক্রিয়া প্রতিক্রিয়া, রিঅ্যাকশন যেটা ক্রিয়া প্রতিক্রিয়া। কোনো ঘটনা যখন আমার মস্তিষ্কে আসে তখন এই বিষয়গুলো কাজ করতে থাকে। সম্ভাব্যতা, তারপর এখানে 10 নাম্বার সম্ভাব্যতা, সম্ভাব্যতা ও অসম্ভাব্যতা, অসম্ভাব্যতা। 11 নাম্বার অস্তিত্ব ও অনস্তিত্ব, 12 নাম্বার অনিবার্যতা, অনিবার্যতা ও অনিশ্চয়তা, নিশ্চয়তা। অনেক বড়, কিন্তু মানে লেখার জন্য তোমাদের একটু অসুবিধা হচ্ছে হয়তো বুঝতে। তোমরা বইয়ে পেয়ে যাবা, তারপরে তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বাংলাটার সাথে তোমরা থিঙ্কিং ক্যাপটা মিলিয়ে নিলেই তোমাদের বিষয়গুলো সহজ হয়ে যাবে। আমরা কেন এই থিঙ্কিং ক্যাপটা পড়বো, কান্টের এই বুদ্ধি ক্যাটাগরিটা, বুদ্ধির বিষয়গুলো বুঝতে গেলে অবশ্যই এই 12টি ক্যাটাগরি বুদ্ধির প্রকারটা আমাদের জানতে হবে, এবং বুদ্ধির প্রকারের মাধ্যমেই আমরা অতীন্দ্রিয় ভ্রান্তি বিভিন্ন কিছু আমরা জানবো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আমি তোমাদেরকে যতদূর সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বুঝতে পেরেছো, তোমরা বই পড়বে এবং ক্লাস বোঝার চেষ্টা করবে, এবং আশা করি যখন যেটা বুঝবে না তোমরা আমাকে ইনবক্স করবে, মেসেজ দিবে, আর যখন কলেজ খুলবে তখন তো তোমাদের সাথে দেখা হবে, আমরা বাকিটুকু তখন বুঝে নেব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সচেতন থাকবে, পরিবারের আশেপাশে যারা আছে সবার প্রতি সহনশীল মনোভাব পোষণ করবে, এবং দোয়া করি যেন সবাই খুব তাড়াতাড়ি এই সংকটময় মুহূর্ত কেটে যায়, এবং আমরা আবার ক্লাসরুমে ফিরে যাই, আমাদের সবাই যাতে আমরা ভালো থাকি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।